জুলাই আন্দোলনে শহীদ ৪২ মরদেহ পড়েছিল ঢাকা মেডিকেলের মর্গে। আজ দাফন করবে আঞ্জুমান মফিদুল। পরিচয় শনাক্তে রাখা হচ্ছে ডিএনএ নমুনা। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার চিঠি ইসির হাতে। আলোচনার জন্য শিগগিরই বৈঠকে বসবে কমিশন। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোটের আশা। জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির একার নয়, লন্ডনে তারেক রহমান। আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা। শহীদদের আত্মত্যাগে পাওয়া দেশ নতুন করে গড়ার আহ্বান। এবং আজ থেকে কার্যকর বাড়তি মার্কিন শুল্ক। হোয়াইট হাউসের নির্বাহী আদেশ। চাপ কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ বিজিএমইএর। সুযোগ কাজে লাগাতে তৎপর সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যে শুনানি, সেই শুনানি চলছে। শুনানি করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। তিনি আসামিদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেগুলো বিচারকের সামনে পড়ে শোনাচ্ছেন। আজকে যখন কোর্টের শুনানি শুরু হয় তখনই কিন্তু বিচারপতিরা জানিয়েছেন যে এই মামলায় আসামি পক্ষের আইনজীবীদের শুনানি সেটি আসলে 3 দিন পরে হবে, বা আসামি পক্ষকে শুনানির জন্য 3 দিন প্রিপারেশনের জন্য 3 দিন সময় দিয়েছেন। সেই হিসেবে বলাই যায় যে আজকে এই আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হবে আর আসামি পক্ষের শুনানি বাকি থাকবে। আর এই মামলায় প্রসিকিউশন যেটি বলছে যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন আশুলিয়া থানার সামনে 5 জনকে প্রথমে গুলি করে হত্যা করা হয় এবং তাদের লাশ তোলা হয় একটি প্রিজন ভ্যানে। এরপরে একজনের কেউ প্রিজন ভ্যানে তোলা হয় এবং 6ষ্ঠ নম্বর যিনি ব্যক্তি, অর্থাৎ 6 জনের মধ্যে 6ষ্ঠ নম্বর যিনি ব্যক্তি, তিনি আসলে সেই সময়ও জীবিত ছিলেন, তার হাত পা নাড়ছিলেন, তাকে চিকিৎসা না দিয়ে বা চিকিৎসার ব্যবস্থা না করে তাদের গায়েও, অর্থাৎ মোট 6 জনের গায়ে বাইক থেকে পেট্রোল এনে তাদের উপরে ঢেলে তাদেরকে পুড়িয়ে ফেলে হত্যা করা হয়। এবং এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তারা এই আসামি 16 জনকে শনাক্ত করেছেন। 16 জনের মধ্যে 8 জন কারাগারে আছেন, তাদেরকে আজকে আদালতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর 8 জন পলাতক রয়েছেন। যারা পলাতক রয়েছেন তাদের পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করেছেন। আর অন্যদিকে রামপুরার যে ঘটনা, রামপুরার ঘটনায় একজনকে আপনারা দেখেছেন যে ভিডিও ফুটেজে যেটি ভাইরাল হয়েছিল, যে একজন ব্যক্তি কান্ডিসে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তাকে লক্ষ্য করে 2 জন পুলিশ সদস্য গুলি করেছে। এবং সেই ঘটনা এবং রামপুরায় আরও 2 জনকে হত্যার ঘটনায় মোট 5 জনকে অভিযুক্ত করে আজকে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এবং এই 5 জন আসামির মধ্যে প্রধান আসামি করা হয়েছে সে সময়ের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে আসামি করা হয়েছে। তবে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে যে এই ঘটনায় যে মতিঝিল বিভাগের ডিসি, তাকে কেন আসামি করা হয় নাই সেটি নিয়ে কিন্তু কিছুটা প্রশ্ন দেখা দিয়েছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। জুলাই আন্দোলনে শহীদ ৪২ জনের মরদেহ দাফন আজ। ঢাকা মেডিকেলের মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করা হয়েছে আঞ্জুমান মফিদুলে। দীর্ঘ 1 বছরেও তাদের খুঁজে কেউ না আসায় অজ্ঞাত হিসেবে লাশগুলো দাফন করা হবে। তবে মরদেহগুলোর পরিচয় শনাক্তের ডিএনএ সংরক্ষণ করে রাখা হয়েছে। গত 10 জানুয়ারি ঢাকা মেডিকেলের মর্গে থাকা 6টি ৪২ লাশের তথ্য সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে 5 জন পুরুষ এবং 1 জন নারী। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়নাতদন্তে 5 জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত মৃত্যু। বাকি 1 জনের বিষয়ে লেখা হয়েছে ওপর থেকে নিচে পড়ে মৃত্যু। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে আছেন সহকর্মী মুনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মুনির, যে 6 জনের মরদেহ আজকে শনাক্ত করার, হস্তান্তর করার কথা, সেই হস্তান্তরের প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। এবং আমরা একটু আগেই দেখেছি যে হিমাগারে মরদেহগুলো ছিল সেগুলো হস্তান্তরের জন্য নিয়ে আসা হয়েছে। এবং এখানে আমরা দেখেছি আঞ্জুমান মফিদুলের যেই ফ্রিজিং লাশবাহী গাড়ি আছে সেই গাড়িও এসেছে এবং সেই গাড়িতে করেই আসলে নিয়ে যাওয়া হবে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি এই 6টি মরদেহ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে। এবং
এবং যেহেতু আসলে 1 বছর ধরেই এই মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে কেউ আসলে পরিচয় শনাক্ত করতে আসেনি কিংবা কোনো আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি, যার কারণে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে এই 6টি মরদেহ। এবং আমরা দেখেছি এখানে পুলিশের যে কর্মকর্তারা আছেন তারা এসেছেন, শাহবাগ থানার ওসি এসেছেন, রমনা জোনের ডিসি এসেছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে যুগ্ম কমিশনার তারাও এসেছেন। এসে আসলে যেই হস্তান্তর প্রক্রিয়া সেটি আসলে করছেন। তারা এই 6টি যেই মরদেহ আছে সেগুলো আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যেই ফরেনসিক মেডিসিন বিভাগের যেই বিভাগীয় প্রধান তিনিও এসেছেন এবং আমরা আসলে আগেই যেটি জানতে পেরেছি যে এখানকার যে 6টি মরদেহ রয়েছে তার মধ্যে 5 জন পুরুষ এবং 1 জন নারীর মরদেহ রয়েছে এবং তাদের যেই বলা হচ্ছিল যে 3 জন যাত্রাবাড়ি থেকে এবং 2 জন শাহবাগ এবং 1 জন নিউ মার্কেট এলাকার পাওয়া গেছিল। এবং তখন আসলে যেটি জানানো হয়েছিল যে তাদের মধ্যে 5 জনের হচ্ছে আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে এবং 1 জন যার নাম জানা গেছে এনামুল, তার 25 বছর বয়স, তার উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তো ঠিক অল্প কিছুক্ষণ পরে এই 6টি মরদেহ আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে এবং তারপরে রাজধানীর জুরাইন কবরস্থানে তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। তো ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে থেকে এই ছিল এখনকার মতো সব শেষ। ঢাকা মেডিকেলের মর্গে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনির হোসাইন। জুলাই শহীদদের তালিকা থেকে 8 জনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। সকালে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে 4 জনের নাম গেজেটে 2 বার এসেছে। বাকি 4 জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না। সরকারি গেজেট অনুযায়ী 2 আগস্ট পর্যন্ত শহীদদের সংখ্যা ছিল 844। নতুন গেজেট অনুযায়ী শহীদদের সংখ্যা 836। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকটি আজ সচিবালয়ে হচ্ছে, অর্থাৎ সচিবালয়ের যে নবনির্মিত যে জনপ্রশাসন ভবন এবং নবনির্মিত যে মন্ত্রিপরিষদ ভবন, ঠিক সেই ভবনেরই মন্ত্রিপরিষদ কক্ষে সেই মিটিংটি চলছে। আমি যদি একটু বলি যে এই মূলত প্রধান উপদেষ্টার এর আগে অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের পরে এই দ্বিতীয়বারের জন্য তিনি সচিবালয়ে এসে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন। এর আগে গত বছরের নভেম্বরে তিনি উপদেষ্টা পরিষদের সঙ্গে এখানে একটি বৈঠক করেছেন। তারপরে ঠিক 1 বছর শেষে আজ তিনি আবার সচিবালয়ে এসে উপদেষ্টা পরিষদের সঙ্গে এই বৈঠকটি করছেন। আমরা যেটা জানতে পেরেছি, যদি বৈঠকের কথা একটু বলি, যে একেবারে এই বৈঠকে অংশ নিয়েছেন এমন একজন বিশ্বস্ত এমন একটি সূত্রে আমরা জানতে পেরেছি যে আজকে মূলত নির্ধারিত যে এজেন্ডাগুলো সেগুলোর সংখ্যা খুবই কম এজেন্ডায় আলোচনা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নির্বাচনী বিভিন্ন আলাপ আলোচনা। আমি যদি একটু বলতে চাই, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে গত পরশুদিন প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন এবং সেখানে সবচেয়ে গুরুত্বের সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যেটি আগামী ফেব্রুয়ারিতে হবে বলে জানিয়েছেন। ঠিক তার পরপরেই কিন্তু 2 দিনের ব্যবধানে সচিবালয়ে আসলেন প্রধান উপদেষ্টা। এবং আজকে যেটা জানতে পেরেছি, উপদেষ্টারা যারা অংশ নিয়েছেন এবং উপদেষ্টা পরিষদ ছাড়াও এখানে সিনিয়র সচিবরা এবং সচিবরাও কিন্তু এখানে অংশ নেবেন, আমরা সেটি জানতে পেরেছি। যদিও আজকে সকাল 11:30 পর্যন্ত কিন্তু এখানে কোনো দর্শনার্থী এবং সাংবাদিকরা কিন্তু প্রবেশ করতে পারেনি। 11:30টার পরে আমরা প্রবেশ করেছি এবং যেটুক জানতে পেরেছি যে আজকে নির্বাচনী আলোচনাগুলো হবে। তবে আমরা এও জানতে পারলাম যে ঠিক 1:30টার দিকে এই বৈঠকের বিষয়ে একটি প্রেস কনফারেন্স হবে, সেখানে জানানো হবে বৈঠকে কি আলোচনা হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে মূলত এই বৈঠকটি হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল সচিবালয় থেকে এই উপদেষ্টা পরিষদের বৈঠকের সবশেষ তথ্য। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রসূন আশিস। জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে এ বিষয়ে আলোচনার জন্য শিগগিরই বৈঠকে বসবে কমিশন। এর আগে বুধবার রাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। রাতে নির্বাচন কমিশন চিঠিটি পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। বলা হয়, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর হয়, এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে।
আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের একার নয়, এটি সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাবা এবং সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুবুর রহমান খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তারেক রহমান। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে, কাজ করতে হবে দেশের জন্য। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতারা ও ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা সেই সুযোগটি কাজে লাগাই। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন, প্রত্যেকটি বাংলাদেশিকে, প্রত্যেকটি প্রবাসীকে, যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে, প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিভিন্ন দেশের ওপর বাড়তি মার্কিন শুল্ক আজ থেকে কার্যকর করছে ওয়াশিংটন। বাংলাদেশ সময় সকাল 10টার পর থেকে যেসব পণ্য জাহাজে উঠবে সেগুলোতে আরোপ হবে বাড়তি শুল্ক 20%। এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের নির্বাহী আদেশে। এদিকে শুল্ক চাপ কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছে বিজিএমইএ, আর সুযোগ কাজে লাগাতে সরকার তৎপর বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। অবশেষে কার্যকর হলো বিভিন্ন দেশের উপর আরোপ করা বাড়তি মার্কিন শুল্ক। 31 জুলাই জারি করা হোয়াইট হাউসের নির্বাহী আদেশে বলা হয়েছিল, স্থানীয় সময় 7 আগস্ট রাত 12টা 1 মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে, যা বাংলাদেশ সময়ে 7 আগস্ট সকাল 10টা 1 মিনিট। তবে আগেই জাহাজে তোলা পণ্য 5 অক্টোবর রাত 12টা 1 মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছালে সেসব পণ্যে পুরনো শুল্কই আরোপ করা হবে। বাংলাদেশের উপর প্রথম দফায় বাড়তি 37% শুল্ক আরোপ করা হলেও পরে তা কমিয়ে প্রথমে 35% ও সবশেষে তা 20% নামিয়ে আনে ট্রাম্প প্রশাসন। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগী দেশের তুলনায় এই শুল্ক হার স্বস্তিজনক হলেও চালিয়ে যেতে হবে আরও কমানোর কূটনৈতিক তৎপরতা। আমরা যদি প্রতিদ্বন্দ্বিতার টিকে না থাকি, সেটার জন্য কিন্তু আমাদের অর্ডার বাইরে যেতে হলে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর লাগবে। তাহলে আমরা একটা 1.5 বছরের একটা উইন্ডো পাবো বিকল্প সোর্সিং করার জন্য। ইন যদি কোনো কারণ হয় যে আমেরিকান মার্কেটে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ আরও ভালো ডিল করে ফেললো, পরে ট্রেড ডিসকাশন কিন্তু সবসময় চলমান থাকে। আমরা যদি পারি, আমরা বছরের মাঝে আমরা যদি 2% আর কমাতে পারি, 3% আর কমাতে পারি, এই চেষ্টা আমাদের থাকবে। মার্কিন বাজারে বাড়তি শুল্কের প্রভাব বিবেচনায় সুবিধা আদায়ের কৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমার কাছে মনে হয় না যে বিকল্প এমন অনেক সোর্স আছে যেখান থেকে অনেক কম দামে পেয়ে যাবে, বা যেখানে শুল্কের অনেক বেশি হেরফের আছে, ফলে খুব তড়িঘড়ি খুব বেশি ছাড় না দেওয়ার আমি পক্ষে। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, শুল্ক কমানোর সুযোগ রয়েছে এখনো, যা কাজে লাগাতে চায় সরকার। ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটর, আবার চায়না আছে, ওখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। আমরা হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবে 25টি বোয়িং বিমান কেনার ও 7 লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কামরুল হাসান সুরুজ, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সন্ধ্যায় মিরপুর ডিওএইচএস থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান জানিয়েছেন, রিমান্ডের জন্য সুমাইয়া জাফরিনকে আদালতে পাঠানো হয়েছে। বসুন্ধরা এলাকায় আওয়ামী লীগের গোপন বৈঠক এবং প্রশিক্ষণ কার্যক্রমের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে একই ঘটনায় মেজর সাদিকুল হকের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত করছে সেনাবাহিনী। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। এখন পর্যন্ত এই মামলায় 28 জনকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইলে পিকআপ ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায় ভোরে ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 2 আরোহী নিহত হন, আহত হন আরও 2 জন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পিকআপ ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে। চীনের শিনজিয়ান অঞ্চলে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে নিহত 5, আহত অন্তত 24। বন্ধ ঘোষণা পর্যটন কেন্দ্র, কারণ জানতে তদন্ত শুরু স্থানীয় প্রশাসনের। টানা বৃষ্টিতে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি কালভার্ট ভেঙে গেছে। এক পাশে বন্ধ রয়েছে যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, ভারী বৃষ্টি অর্থাৎ পানির চাপে চট্টগ্রামের অক্সিজেন এলাকা বিশাল একটি কালভার্ট ধসে পড়েছে, একেবারে সেটি ভেঙে চুরমার হয়ে গেছে। তার উপর যে রাস্তা ছিল, এটি শীতল ঝর্ণা যে খালের উপর যে কালভার্ট, যেটি 1980 সালে 45 বছর আগে যে কালভার্টটি অতিরিক্ত চাপের কারণে গতকাল রাত 3টার দিকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আশেপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যদিও এক পাশে এই মুহূর্তে যান চলাচল করছে। তবে যে যান চলাচল করছে সেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ বলছে স্থানীয়রা, কারণ এক পাশ যেহেতু কালভার্ট ভেঙে গেছে, কালভার্টের অপর পাশেও নরম হয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রশাসনের কর্মকর্তারা এসেছেন এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনে তিনি এসেছেন, তিনি পরিদর্শন করেছেন। এই মুহূর্তেও তিনি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি আসলে কিভাবে এই যে কালভার্টটি ভেঙে চুরমার হয়ে গেছে এবং ঝুঁকি নিয়ে কিন্তু আশেপাশে যে সামনে আমরা যে গাড়িগুলো দেখছি, যানবাহন দেখছি, সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ নিয়েই কিন্তু এদিকে আসছেন এবং বিভিন্ন অংশ উঠে গেছে, কারণ এই কালভার্টটি কোনো রকমের লোহা ছাড়াই ইটের গাঁথনির উপর গড়ে উঠেছে, যেই কারণে কি নানা সমস্যার সৃষ্টি হয়েছে এবং যান চলাচল। তবে যে পাশ দিয়ে যান চলাচল এই মুহূর্তে চলছে সেটি অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে চট্টগ্রামের সিটি মেয়র কিছুক্ষণ আগে কিন্তু পরিদর্শনে এসেছেন এবং পরিদর্শনে এসে তিনি কথা বলছেন। তো আমরা কথা বলার চেষ্টা করবো আসলে এই যে যান চলাচলের সুবিধার্থে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয়, আমরা লাইভের মধ্যে আছি, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপের মধ্যে আপনারা দেখেন যে আমরা এখানে কাজটা শুরু করে দিব, যেহেতু আমাদের এটা বাজেট অলরেডি আছে এবং আমরা এটা অলরেডি অ্যালোকেটেড করে বর্ষার পরে কাজটা শুরু করার কথা ছিল। যেহেতু ভারী বর্ষণ এবং এখানে বিভিন্ন কারণে সেটা ধস নেমেছে, তা আমরা আশা করছি যে আমাদের যে ব্রিজের যে এক্সটেনশন অংশ ওই পারে আছে সেটা যাতে আমরা ইনট্যাক্ট রাখতে পারি, এই জন্য আমরা কাজটা এখনই শুরু করে দিয়েছি এবং আশা করছি ইনশাল্লাহ আজকে অথবা কালকে সকালের মধ্যে আমরা এটা স্টেবল করে দিতে পারবো। এবং জনগণকে এবং এখানে বাস, ট্রাক, লরি আপনি দেখছেন কী পরিমাণে ভারী ট্রাক, এটা 10, যেটা রাস্তার ধারণ ক্ষমতা হচ্ছে 7 থেকে 8 টন, সেখানে 70 থেকে 80 টনের বাস, ট্রাক, লরিগুলো এখানে চলাফেরা করছে। তো আমি এই জন্য বলছি যে এই রুটে বাস, ট্রাক, লরিগুলো আপাতত 1 বছরের জন্য বন্ধ থাকবে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় আসলে এই রাস্তাটি মেরামত করার কথা বলছেন এবং পাশাপাশি যেই সড়কটি রয়েছে সেটিও ঝুঁকি বলছেন মেয়র। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এবার বায়ুমানের খবর। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 149, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 66%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 79, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। রাজশাহী বিভাগে বায়ুর মান 157, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 67। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84%। খুলনা বিভাগের বায়ুর মান 134, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 81। বরিশাল বিভাগে বায়ুর মান 90, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। রংপুর বিভাগের বায়ুর মান 140, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 67। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 119, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 70%।
সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে ৬৬ আর সবচেয়ে খারাপ রাজশাহীতে ১৫৭। রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ২৫%, যা যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। ট্রাম্পের এই ঘোষণাকে অন্যায় ও অযৌক্তিক বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে মার্কিন এই পদক্ষেপকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে দেশটির ওপর ট্যারিফের হার আরও বাড়তে পারে বলে অনেকেই মনে করছিলেন। এবার এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে দেশটির পণ্যের ওপর মোট শুল্ক হার দাঁড়ালো ৫০%। হোয়াইট হাউস বলছে, রুশ তেল আমদানি ও পুনরপ্তানির মাধ্যমে ভারত পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ তহবিল মজবুত করছে। আদেশ অনুযায়ী নতুন শুল্ক কার্যকর হবে ২১ দিনের মাথায়। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় যারা এখনও রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা বাণিজ্য করছে তাদের দ্বিতীয় স্তরের শাস্তির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। তাদের দাবি, ভারত নিয়মিত রাশিয়া থেকে তেল আমদানি করছে, যা ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা রক্ষায় অপরিহার্য। মন্ত্রণালয় আরও দাবি করে, যারা ভারতের এই পদক্ষেপের জন্য সমালোচনা করছে তাদের অনেকেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো ফিটনেস ট্রেনিং করছেন ক্রিকেটাররা। প্রথম দিন না থাকলেও এদিন যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। সকাল ৮টায় হোম অফ ক্রিকেটে ফিজিও নাথান ক্যালির অধীনে চলে ফিটনেস ট্রেনিং। রানিং সেশনে নিজেদের মানিয়ে নেন মুস্তাফিজ, সাকিব, তানজিদ তামিমরা। প্রথমবারের মতো যোগ দিয়ে রানিংয়ে অংশ দেন মিরাজ। লম্বা সময়ে কাজ করেন ফিটনেস নিয়ে। রিশাদও পরীক্ষা দেন নাথান ক্যালির ক্লাসে। লিটন, তাসকিন, তাওহিদ, হৃদয় ছাড়া বাকি সব সদস্যরা উপস্থিত ছিলেন এদিন ট্রেনিংয়ে। ৯ আগস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের। ১১ তারিখ থেকে টানা ৪ দিনের মূল ক্যাম্পে পুরো দলকে পাবেন কোচ ফিল সিমন্স। এরপর নেদারল্যান্ড সিরিজের জন্য ২০ আগস্ট ভেন্যু সিলেটে যাবে টিম টাইগার। এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, ৪ দিনে যে ফিটনেস ট্রেনিংয়ের প্ল্যানটা করা হয়েছে, সেখানে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিন্তু ক্রিকেটারদের অনুশীলন চলে, যেখানে আসলে শুরুটা রানিং সেশনে আমরা দেখেছি ক্রিকেটাররা আসলে বেশ কিছু কসরত করেছেন। যিনি ট্রেনার রয়েছেন নাথান কেলি, তিনি আলাদা আলাদাভাবে ক্রিকেটারদেরকে বুঝিয়ে দিয়েছেন কাজগুলো। এরপরে আমরা যেটা দেখেছি 8:30 থেকে শুরু হয় মূলত রানিংটা, 8টার সময় থাকলো। তো 1 ঘন্টার মতো আসলে মাঠের যে কাজগুলো সেগুলো আসলে তারা করেছেন। তারপরে কিন্তু ক্রিকেটাররা চলে গেছেন জিমে। এখন আসলে শেষ হয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের যে জিম সেশনটা। অনেক ক্রিকেটারকে দেখেছি আসলে বের হয়ে আসছেন। আমরা যেমনটা জানি যে আসলে এই প্রথম 4 দিন ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আসলে কাজ করাবে। সামনে যেহেতু এশিয়া কাপের মিশন রয়েছে বাংলাদেশ দলের জন্য, ফিটনেস একটা বড় ইস্যু, কারণ আবুধাবিতে হবে খেলা, সেখানে আসলে ওয়েদার একটা ফ্যাক্ট থাকে। আমরা শ্রীলঙ্কাতে সবশেষ সিরিজে দেশের বাইরে যে সিরিজটি খেলেছে বাংলাদেশ দল, সেখানে দেখেছি অনেক ক্রিকেটারকে ক্র্যাম্প করতে, ইনজুরিতে পড়তে। এই জিনিসগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই কাজগুলো আসলে বিশেষ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। 11 তারিখ থেকে আসলে মূল অনুশীলন অর্থাৎ স্কিল ট্রেনিংটা শুরু হবে বাংলাদেশ দলের, যেখানে হেড কোচ থাকবেন, পাওয়ার হিটিং কোচ একজন নিয়োগ দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে, জুলিয়ান উড, তিনি আসার কথা 9 তারিখে। পাশাপাশি মনোবিদ থাকবেন একজন। সবাইকে নিয়ে আসলে মূল অনুশীলনটা 11 তারিখে শুরু হবে। তার আগে কিন্তু নিয়মিত চলবে এই যে ক্রিকেটারদের ট্রেনিং সেশন। তো আমার কাছে এই ছিল বাংলাদেশ দলের সবশেষ খবর। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিমুল। জুলাই আন্দোলনে শহীদ বেওয়ারিশ 6 মরদেহ পড়েছিল ঢাকা মেডিকেলের মর্গে। আজ দাফন করবে আঞ্জুমান মফিদুল। পরিচয় শনাক্তে রাখা হয়েছে ডিএনএ নমুনা।
এবং জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার চিঠি ইসির হাতে। আলোচনার জন্য শিগগিরই বৈঠকে বসবে কমিশন। অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর ভোটের আশা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।